আস্তে আমরা এখন যাচ্ছি হরিণাকুণ্ড থানা হরিশপুর লালন শাহের যে গুরু সিরাজ শাহ আর মাজার দেখার উদ্দেশ্যে সেই পর্যন্ত প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, যে লালনের এত আবির্ভাব দেশ ছেড়ে বিদেশে পর্যন্ত যার প্রতিভা ছড়িয়ে পড়েছে, তারই গুরু সিরাজ শাহ। আমার পিছনে যেই মাজাটা দেখছেন এটাই হচ্ছে লালন শাহর গুরু সিরাজ শাহজির মাজার, এই সিরাজ শাহজির মাজার শরীফ। এখানে আছেন দরবেশ সিরাজ শাহজির রওজা ও দরবেশ সিরাজ শাহজির পত্নীর রওজা মোবারক। আমি দাঁড়িয়ে আছি ফকির লালন শাহজির গুরু দরবেশ সিরাজ শাহজির রওজা মোবারকে। এই রওজা মোবারক আবির্ভাব হয় 1125 বাংলা, ইংরেজি 1718, তিরোধান দিবস 1205 বাংলা, ইংরেজি 97, গ্রাম হরিশপুর, পোস্ট হরিণাকুণ্ড, জেলা ঝিনাইদহ। আসা একজন দর্শনার্থীর সাথে কথা বলে এলাকার বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মওদুদ, বাড়ি? বাসা হচ্ছে হরিণাকুণ্ড থানা ফলসি গ্রাম। এই যে দরবেশ সিরাজ শাহজির মাজার শরীফ, এই জায়গায় আপনি কি প্রথম? এর আগেও আসছি, কিন্তু এইভাবে ঘুরতে আসা মানে দেখা বলে আসা হয়নি, দেখা ওই আশা হয়নি। সময় এই যে পাই না, তো আসলেন, আজকে আসছি। যে আসলেন এখন কি উদ্দেশ্যে আপনি এখানে আসলেন? আসছি তার বিষয়গুলো জানার জন্য, যেহেতু তাদের সম্পর্কে ইতিহাসে অনেক কিছু আছে, আর তাদের ভক্ত এখনও সারা বাংলাদেশে আছে, তথা তো বিদেশেও ছড়িয়ে হ্যাঁ গেছে। ছড়িয়েও গেছে আন্তর্জাতিকভাবে, তাদেরকে সে ধরনের আছে। তো সেই প্রেক্ষিতে আমি আসছি দেখতে, যেহেতু আমাদের বাসার মানে আমাদের থানাতেই, একই থানায়, তো সেই হিসাবে আমি আজকে হরিশপুর গ্রামে এখানে ঘুরতে আসছি, তো দেখার উদ্দেশ্যে আসছি। আচ্ছা, এখানে কি কোনো বাৎসরিক কোনো অনুষ্ঠান হয়? জি, এখানে বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরে হয়। মনে হয় সামনে আছে, সামনে আবার মানে একটা মেলা হবে এখানে, লালন মেলা। লালন মেলা ভাবে বলে একটা অনুষ্ঠান হয়, প্রতি বছরই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নির্মাণ সন 2017, ইং হরিশপুর হরিণাকুণ্ড ঝিনাইদহ। দরবেশ সিরাজ শাহজির মাজারের ভিতরের যে চিত্রটার লালন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়। লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হরিশপুর হরিণাকুণ্ড ঝিনাইদহ, স্থাপিত 1993। ওনার এইখানে থাকে, এখন ওইখানে গেছিল গোসল করতে। এখন লালন স্যার ওখানে এখানে ভেড়ার করে নিয়ে যায়। ওর বাপ মা গরিব মানুষ, পট ঘাট ছিল না, কানতে কানতে ওখানে থুয়ে চলে গিয়েছিল। উনি যাই গোসল করতে যায়, ছেলেরা সেখানে কী করবে, নিয়ে আসে, নিয়ে এসে পরিবার রেখেছিল, যাই এই ছেলে লালন পালন করা যায়, তার নামই ছিল লালন শাহ। এইভাবে থাকতে থাকতে 10-12 বছর বয়স হয়ে গেল। এখন কিন্তু ওই এই বাড়িতে সেখানে ফেসারি, মশুরি, ছোলা এইসব হইতো। তখন কাছে বাবা আমার এই বাচ্চা তুলে দিয়েছিলাম, সেখানে চৌধুরী ঘর, সেই ঘর, এই টিন ছিল না। এখন দেখলেন না, আমি এই দানা আপনি আমি নিচ্ছি, আপনি আমার তুলে দেন। সেটাই বাবা, ছোটো ছেলে মানুষ পারিস,
মাথা না দিতে হবে। তোর মাথায় দিয়ে দেখলে আপনি আগে হাঁটেন, তা আগে আগে হাঁটতে দেখেন পিছনে থেকে মাথার উপরে সন্নিহিত আছে। হ্যাঁ হ্যাঁ, বোঝাটা সন্নিহিত আছে। আর দেখি দেখে তাহলে এই লোকে তো দেখা যাবে না। আর সে রাত্রি গরমের সময় তো তাই বললো বাবা একটু বাসায় দেওয়ার, তো বাসায় দিয়েছে। ভয়ে যায় বাসা দিয়ে দেন, কুমড়ো বাড়ি দেয়। ওই সময় কিন্তু আপনি কি বাবা এখনো বাতাস হাতে, হ্যাঁ আপনি বারণ খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, লালন শাহ, লালন শাহ। তারপরে সেখানে কিন্তু গেলে তাহলে এইখান থেকে থাকতে পারবি না। এই না একরার এই 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 রানে আর কবির বস আর একটা লাগিয়ে যেগুলো তো দেখে নিয়ে দুপার হবে আজামের সময়, সেখান থেকে তো রাখা হয়ে যাবে। তো যা যা সেই আপে দিতে দিলে। প্রিয় দর্শক, আমি বসে আছি দরবেশ সিরাজ সাইজির মাজার শরীফে। এখানে এসে একজন দর্শনার্থী, একজন তার পরিচয় এবং তার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাগুরা থেকে আসছি। আমার নাম আশরাফুল আলম শিমুল। আমি এখানে আসছি দরবেশ সিরাজ সাইদের মাজারে। আমি আসলে ভক্ত না বা কোনো কিছুই না। আমি লালন এবং সিরাজ শাহের দর্শনকে ছুঁতে আসছি। এই যে একটা মানে অতীতকে ছুঁয়ে দেখা, এই ইচ্ছা থেকে এখানে আমার আসা। তো ব্যাপারটা এই যে পরিত্যক্ত অবস্থায় দরবেশ সিরাজ শাহের মাজারটা পড়ে আছে, এই যে অনুভূতিটা দরবেশ মানে লালন বলতেছে যে গাছ কেটে জল ঢালো পাতায়, এই চাতুরি শিখলে কোথায়। এই যে চাতুরি, এই যে বিজ্ঞাপন, যে লালন লালন মনে করে যে সিরাজ শাহ হচ্ছে বৃক্ষ, তার শিকড় কেটে তাকে নিয়েই আমরা পূজা করতেছি, কিন্তু সিরাজ শাহের খবর আমরা কেউ রাখিনি। লালন তার গানের মধ্যে, তার দর্শনের মধ্যে যত কথা বলছেন, সিরাজ শাহ এক কথাই তার সমাধান দিছে। যেমন একটা গানের মধ্যে লালন বলতেছে, দরবেশ সিরাজ শাহ কয় শোনে রে লালন হোসনে কারো ইন্তেজারি। খুব ছোট্ট একটা কথায় সুখী হওয়ার সব থেকে সুন্দর একটা ব্যাখ্যা। হোসনে কারো ইন্তেজারি, কারো অপেক্ষা করিস নে, কারোর জন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকিস নে, নিজে নিজে চল। রবীন্দ্রনাথ বলছে কি, রবীন্দ্রনাথ বলতেছে যে আপনি যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। তো এখানে রবীন্দ্রনাথ যদি বলতেছে, যদি করে, মানে এখানে ডাকাডাকির কোনো, সিরাজ শাহের ব্যাপারটা হচ্ছে ডাকাডাকির প্রশ্নই নেই। আমি ডাকবো, তুমি আসলে না আমি দুঃখ পাবো, এরকম কোনো ব্যাপার নেই। আমি তোমারে ডাকবোই না, তুমি আসলে না আসলে আমার মতো আমি, তাহলেই আমি সুখী। তার মানে কারোর মুখাপেক্ষী হয়ে থাকা যাবে না, কারোর জন্য অপেক্ষা করা যাবে না। নিজের যতটুকু আছে, নিজে যেভাবে চলা যায় সেভাবে চললেই সুখী। তো এখানে আমরা দরবেশ সিরাজ শাহের মাজার দেখতে আসছি, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আগেও একদিন, অল্প কিছুদিন আগে, গত শুক্রবারেও আমি আসছিলাম। এই পরিত্যক্ত অবস্থায়, এই জরাজীর্ণ অবস্থা দেখে খুবই দুঃখ পাইছিলাম। সেদিন আসলে ঘুরতে এসে মজা পাইনি। আজকে এই মানে চিন্তা করলাম যে হোসনে কারো ইন্তেজারি, এই যে সে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তার তো সে তো কারোর জন্য ইন্তেজার করেনি, সে তো কারোর অপেক্ষা করেনি। সেইটাই আবার কাটায়ে দেখতে আসলাম। এখন ভালো লাগতেছে যে আসলে আমি কারোর জন্য অপেক্ষা করব না, তাইলেই সুখী হতে পারবো। প্রিয় দর্শক, একজন ভাই, কি যেন নামটা বললেন, শিমুল, আশরাফুল ইসলাম শিমুল ভাইয়ের সাথে কথা বললাম। তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কথাই কিন্তু এর মাঝে বলে গেছেন, যে এর অবস্থা, এই যে জরাজীর্ণ যে মাজারের যে জরাজীর্ণ অবস্থা, সেই সম্বন্ধেও কিন্তু তিনি একটু ইঙ্গিত দিয়ে বলে গেছেন যে হোসনি কারোর ইন্তেদারি। তে ঠিক যে মাজার উন্নতি হোক আর না হোক, দরবেশ সিরাজ শাহ, সে দরবেশ সিরাজ শাহ তিনি তার কথাতে এটাই বোঝানোর চেষ্টা করেছেন। এবারে হাঁটেন, সমস্যা নেই, চলে আসছে। আচ্ছা,
1100 কি বঙ্গোপাধ্যায় আর 1700 বুঝাও দাও জানে দাও ওই নিশ্চিত দাও তো মনে তার তিরোধান না ওই তিরোধানই লাগে প্রিয় দর্শক, আমরা আসছি আজকে হরিণাকুণ্ড থানায় লালন সাইজির যে গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার শরীফ পরিদর্শনে। তো এখানে আসা দর্শনার্থীরা তাদের কাছ থেকে জানতে চাইব তারা কেন এখানে আসলেন বা এসে তাদের কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম। কোথা থেকে আসছেন? আমরা আসছি কুষ্টিয়ার থেকে। কুষ্টিয়ার থেকে আসছি মূলত কুষ্টিয়ার যে লালন একাডেমির মাজার আছে ওইখানেও আমরা গেছি। তো আমরা সবাই শুনছি যে লালনের গুরু সিরাজ সাই। তো আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমরা তার গুরুর মাজারটা আমরা দর্শন করব। তো এখানে বেশ কয়েকজন মুরব্বী নিয়ে আমরা আসছি আর কি। এসে যা দেখলাম আর কি, তো দেখে তো আমরা হতভম্ব হয়ে গেছি যে এটা কি করে সিরাজ সাইজির মাজার হতে পারে। কারণ আজ লালন সাইজির মাজারের পরিস্থিতি কেমন, আর তার গরু দেখেন কি একটা পরিস্থিতির উপরে শুয়ে আছে, কেমন এটা আসলে মানে কল্পনাবিহীন, এটা হবার নয়, যেটা হবার নয়। এটা দেখে আমরা মানে অবাক হয়ে গেছি। আসলে অবাক হলেও কিছু করার নাই, এটাই সত্যি। কেননা এখানে আমরা এই স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি, এটা কি আসলেই সিরাজ সাইজির আর কি মাজার আর কি। ওনারা বলেছেন হ্যাঁ, কিন্তু ওনার মাজার নাকি ওইদিকে ছিল, স্পেসটা ওনারা চেঞ্জ করেছে। কিন্তু চেঞ্জ করলেও এই রকম পরিস্থিতি দেখেন, এখানে গরু বাঁধা আছে, এই জায়গা নোংরা, মাজারের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, কোনো পরিচর্যা নেই, কোনো খাদেম নেই, এখানে দেখাশোনা করার কোনো মানুষ নেই। তবে এটা আমরা কখনো প্রত্যাশা করিনি বা আশা করিনি যে আমরা এখানে এসে এই রকম একটা পরিবেশ পাবো আর কি। আচ্ছা, আপনি চাচ্ছেন নাকি? এখানে আসলে প্রথমত এখানে অন্তত একটা খাদেম থাকা লাগবে। এখানে একটা খাদেম থাকবে, উনি আছে সবসময় মাজারটা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। এখানে লালন একাডেমি থেকে কিছু মানুষ আসবে, ওনারা মাঝে মধ্যে এসে এটা পরিদর্শন করবেন, এখানে কি লাগবে সেটা তারা দেখবে। যেহেতু এটা লালনের গুরু মানে তার মাজারের থেকে এটা আরও উন্নত হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে এসে আমরা সেটা পেলাম না, বা মানে এটা আমরা আশা করিনি কখনো। কিন্তু ভবিষ্যতে এর থেকে হয়তো আমরা মানে সবাইকে বলতে চাই যে এই মাজারটার দিকে অন্তত তারা একটু নজর দিক, অন্তত কুষ্টিয়া লালন একাডেমি এর দিকে একটু নজর দিলে আমার মনে হয় একটু ভালো হয়। কথা বলবেন ওটি মেন ছিল জায়গায় আপনি জানেন এখন আর ওখানে নিবিলি বলতে কিছু জিনিস আছে ভাইরাল কিছু কথা আপনি নিজেও জানেন না ওখানে নিয়ে যাবেন এইটি বলো হ্যাঁ সেলিব্রিটির কথা নিলে টিটকারি করে এখন ওই জায়গায় বট গাছের কাছে একটু বসেন না তুমি দেখা যাবে ওই জায়গায় ছবি তুলবে না, ছবি এডি করবে দেখা যাচ্ছে কত তাই দেখে দেখা যাবে। প্রিয় দর্শক, আমি আসছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানায় হরিশপুর গ্রামে, যে লালন শাহের গুরু ছিলেন দরবেশ সিরাজ শাহী, তেনার মাজারে আমরা এসেছি। এখন এই মাজার সম্বন্ধে স্থানীয় একজন ব্যক্তি, তার সাথে কথা বলে আমরা কিছু জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম সোনা। আমরা যতদূর জানি সিরাজ শাহ মাজার এই যে স্কুলের ভিতরে ছিল, এখান থেকে স্থানান্তরিত করে ওই জায়গায় রাখা হয়েছে। এই অবস্থায় এখন বর্তমান যে মাজারটা দেখা যাচ্ছে দৃশ্যমান, ওটাই হচ্ছে সিরাজ শাহর মাজার, এটাই আমরা জানি। আচ্ছা, প্রতি বছর প্রিয় দর্শক, এই মাজার সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম।
প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি লালন শাহের একজন ভক্ত ফকির দুদ্দু শাহের পবিত্র মাজার মোবারক। আমরা অলরেডি পৌঁছে গেছি এখানে। এখন কথা বলবো লালন শাহের প্রধান ভক্ত ও পথকর্তা ফকির দুগ্ধ শাহের মাজারের খাদিম ও তার বংশধর। জানবো দরবেশ দুগ্ধ শাহের বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমত। আমার নাম ফকির জন্টু শাহ, বাড়ি বেলতলা, থানা হরিণাকুণ্ড, জেলা ঝিনাইদহ। আমি ফকির দুদ্দু শাহের বংশধর। যে আমার নাম জন্টু শাহ। তো দুদ্দু শাহ এমন একজন সাধক মরণী, সাধক একজন কামেল, অথবা ইনার 500 অধিক আমার কাছে ভাবসঙ্গীতের গান আছে। দুদ্দু শাহ এই লালন, যে যিনি লালন শাহ, এই তিনিও এই দুদ্দু শাহর বাড়িতে এসে 1 মাস 2 মাস করে থেকেছেন এবং চলাফেরা করেছেন। এবং লালন, দুদ্দু শাহ, দরবেশ সিরাজ শাহ, এদের ভিতরে খুব প্রেম এবং খুব গভীর প্রেম ছিল এবং ভালোবাসা ছিল। এবং গুরু শিষ্যের মধ্যে এরা যখন যেটা বলেছে তখন সেটা ওরা করেছে। না রে আপনি চেনা যায় কি সেতে, যে সিনায়াল লাখে সিনা, যে সিনায়াল লাখে সিনা, ফরমাই নবীর হাদিসেতে, আপনারে আপনি চেনা যায় কি সেতে, আপনারে আপনি ভুলেই পশ্চিম তরফ খাড়া হলে, ওরে আপনারে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হয়ে, ওদিন দুদ্দু কয় রুকু সাজদা দিলে, খোদার দিদার কইতা হাতি, আপনারে আপনি চেনা যায় কি সেতে। এমনি ভাবে দুদ্দু। এখানে অনুষ্ঠান হয় বছরে কয়বার? আমি এর আগে 2 বার করতাম। আমি বেশ নেওয়ার পরে, আমার অর্থকড়ি কম হওয়ার পরে আমি নিজে আমার ভক্তবৃন্দ দিয়ে এবং আশেক যারা আছে তারা কিছু সহযোগিতা করে। আমি দুদ্দু শাহর বছর কি করা হয় বাংলা 1লা চৈত্র, 1লা চৈত্র, আর ইংরেজি মার্চের 15 তারিখ এই অনুষ্ঠান করা হয়। আর এগুলো যে ভাই ভাগার ছেলে পেলে, তার ভাই ভাগার ছেলে পেলে ভাগাভাগি হয়ে যায়, কেউ কারোর এক হাত দেয় না, এরকম বিষয় আছে। এদিক পড়ে আছে কিন্তু কেউ কারোর তো দেবে না। ভাই ছেলে পেলে, তার ছেলে পেলে আসেন নাই বললেই চলে, কারণ বর্তমান যেটা বলতে ওটা সঠিক না। লালনকে দরবেশ সিরাজ শাহ পালন করে, এটা আমার বাপরা বলেছে, জন্মগ্রহণ করে যেটা থাকে মাজারে বাড়িতে। আমরা এখন বর্তমানে অবস্থান করছি পাঞ্জু শাহের মাজারে। এখন আমরা এটা ঘুরে ঘুরে দেখব আমাদের এই মুরব্বীদের করে নিয়ে। আর যেটা দেখছেন এটাই হচ্ছে সেই পাঞ্জু শাহ মাজার শরীফ। ভিতরের পরিবেশটা, এই মাজারের পাঞ্জু শাহ মাজারের ভিতরের পরিবেশটা দেখার জন্য আমরা ভিতরে অলরেডি প্রবেশ করলাম। যেটা দেখছেন এটাই হচ্ছে সেই পাঞ্জু
দর্শক, এখন কথা বলবো পাঞ্জশায়ের মাজারের একজন খাদেমের সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম জালাল উদ্দিন, কুষ্টিয়া কুমারগাড়া। এখানে আমরা নিস্থায় থাকি 2 বছর, আর মুরিদের বয়স অন্তত 40-42 বছর। জি, আচ্ছা, আমি যে মাজারটা দেখছি, এই যে এদিকে এদিকে কি আর মানে পূব পশ্চিম এই পূব পশ্চিম মাজারটা কেন হলো? ও পশ্চিম মাজারটা এটা ওনার গুরু বাড়ি ছিল দক্ষিণে, ওই জন্যই ওর পাও ওইদিকে না দিয়ে পূব পশ্চিম করেছে। ওই সময় আপনার এই গ্রামের প্রধান মাতব্বরদের বলিয়ে তার ভক্ত ছিল, খুব ভালো ভালো ভক্ত, তারা এইভাবে মাজারটা করেছে। এই মাজার আরও অন্য অন্য জায়গায় বহুতে আছে, এখানেও এসে ওই সব নসিহতে করে, তা আমরা যেটুকু জানি সেইটুকু বলছি। এই আচ্ছা, এখানে তো মাজার দেখছি 3টা, কার কার? ওনার 2 স্ত্রীর মাজার, 2 সাইডে, উনি মাঝখানে। প্রিয় দর্শক, আমরা ঘুরে দেখলাম পাঞ্জশায়ের মাজার শরীফ। আচ্ছা, এই যে এর মধ্যে আরও 3টা মাজার দেখা যাচ্ছে, যাকে আমরা কবরস্থান বলি। তো এখানে কার কার কবর আছে? এখানে রফি খন্দকারের কবর আছে, রফি খন্দকারের 2 স্ত্রীর কবর আছে পাশাপাশি। জি, রফি খন্দকার পাঞ্জশায়ের ছেলে, মেজো ছেলে। উনি একজন দার্শনিক, ভালো একজন খুব প্রবীণ শিক্ষিত লোক। উনি খুব ভাষা জ্ঞানী, পর্তুগাল ভাষা জ্ঞানী লোক। আর যে আপনার পিছনে আরও 2টা কবর দেখা যাচ্ছে, এই 2টা কার? এই 2টা কবর পাঞ্জশার নাতি ছেলে আর নাতি বেটার বউ। ইনি একজন বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার ছিল, একজন শিক্ষক, ভালো জ্ঞানী লোক। এটা পাঞ্জশায়ের মাজার শরীফ, এর মধ্যে তার কবর আছেন। তার 2 ওয়াইফ, ছেলে আর বেটার বোর। যান ভিতরে যান, চলে যান। আগের কাজ আগে করে নেবো, খাই দায় 2 গান গায়, তারপর বাড়িতে যাবো। আসসালামু আলাইকুম। আমরা পাঞ্জশায়ের মাজার শরীফ ঘুরে তারপরে আসলাম আমরা খন্দকার আব্দুর রাজ্জাক ফকির সাইজির বাড়িতে। এসে এখানে আমরা দুপুরের খাওয়াটা খেলাম। প্রিয় দর্শক, যে 2জনকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন পাঞ্জশায়ের ভক্ত। ইনি যাকে দেখছেন একজন সাধক মানুষ, খন্দকার আব্দুর রাজ্জাক ফকির। আসসালামু আলাইকুম। আপনি যে সাইজির অনুষ্ঠান করেন? জি জি, আমি আমার সব অনুষ্ঠান করি। বছরে 2টা করি আমি সাধুসঙ্গ। 28শে শ্রাবণ বাবা পাঞ্জশায়ের মাজারের খাদেম হিসাবে আমি ওনার দায়িত্ব যেটা আছে সেটা গ্রহণ করেছি, এবং সাধুসঙ্গ 28শে শ্রাবণ গত
মঙ্গলবার ও বুধবার আমি খতম শেষ করেছি এবং বহু সাধুগুরু হয়েছেন, 105 জন হয়েছে সাধুগুরু 5 ঘরের। আরও অন্যান্য মানুষও ছিল। কোন এলাকার মধ্যে? এটা হরিণাকুণ্ড থানা, গ্রাম হরিণাকুণ্ড 2 নম্বর জোড়াদা ইউনিয়ন পরিষদ, এবং গ্রামের নাম হলো হরিশপুর। জি। আমি এখন একটু কথা বলবো তার সহধর্মিণী, তিনিও একজন সাধু ব্যক্তি, সুখী রানীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি। আমি পাঞ্জুসার 28শে শ্রাবণ মাসে আজ 8-10 বছর 15-16 বছর করি। আমার 5 ঘরের সাধুরা আমার পাঞ্জুসার দিতে গিয়েছে, আমার সিঁড়ি ঘরও আছে। আমি এই সাধুসঙ্গটা করি, আমার মৃত্যুবার্ষিকী সাধুসঙ্গ করি বৈশাখ মাসে 20 তারিখে। আমি 2টো সঙ্গ করি বছরে। তা এই করি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মাজারে যাদেরকে দেখতে আসছি তাদের ছবিগুলো এখানে পাঞ্জুসার খাদেম এটা সংগ্রহ করে রেখেছে সুখী রানী। আচ্ছা বলেন তো, এরা কারা কাদের কাদের ছবি আছে? শেখ হলো পাঞ্জুসা আছে, পাঞ্জুসা গুরুর নাম হিরুচ্চান আছে, তারপরে শেরে আলী আছে, খাজা আছে, আর সিরাজ শাহ আছে, তারপরে সাসামি আছে, শেখ ফরিদ আছে, আমার গুরু আছে, ওই যে লালন শাহ আছে। পাঞ্জুসার ছবিটা কোনটা এখানে? আরে ওটা শোনা এইটা শেখ ফরিদ, এই যে পাঞ্জুসার গুরু, এই যে ইনার গুরু ভক্ত সব নিয়ে বসে আছে। তারপরে এই যে সিরাজ শাহ, এইটা সিরাজ শাহ, হ্যাঁ এটা সেই আলী, এটা সেই খাজা, এইটা হইলো সাসামিয়া। এই যে আমরা দুইজন, আমার গুরুর নাম হইলো হ্যাঁ সাসামিয়া, আমার বাড়ি এলাকার গুরু। আর আমার গুরু ওনার আব্বা আর মা মারা গিয়ে প্রিয় দর্শক, এখন আমি কথা বলবো পাঞ্জু সাইজের জন্ম ভিটার তাদেরই শরিক একজন, তিনি তার কাছে জানতে চাইব এই মাজার সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? আমি পাঞ্জুসার 4র্থ বংশ। পাঞ্জুসা পশ্চিমা আরব পারস্য থেকে দেশে আসে। আমি নিজের জীবনে আমি একজন রিটায়ার্ড প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজ থেকে বিভিন্ন জায়গায় চাকরি করছি। তারপরে আমি এখন এখানে আমার বাবা দাদার ভিটিয়া ঝিনাইদাতে বাসা আছে। আমার বহু ছাত্র আছে ইসলামিক ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত। এখন কেউ ডিসি এসপিও আছে। যাই হোক, উনি যে প্রশ্ন করেছেন পাঞ্জুসার বংশ পরিচয়, এবং আমি বলেছি যে উনি পশ্চিমা থেকে আসে, আরব পারস্য হয়ে আফগানিস্তান হয়ে বাংলাদেশে আসে। যখন মুসলমানরা আসে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন আসে, তখন তিনি এপারে আসেন। তারপর থেকে এসে শৈলকুপাতে বাস করে। ওনাদের জমিদারি ছিল 2000 বিঘে সম্পদ। তারপরে উনি এখানে আত্মীয় ছিল, এইখানে চলে আসে। পাঞ্জুসার বাবা খাদেম আলী খন্দকার আত্মীয় বাড়ি, এইখানে এসেই উনি এই ফকিরি সিলসিলা গ্রহণ করেন, এবং উনি 4 তরিকার পীর ওনার বাবা দাদারা। সেই হিসাবেই উনি ধর্ম প্রচার করতে আসেন। এখানে এসে যে ভিটেটায় আমরা আছি বর্তমান বসত বাড়ি, এইটা হলো পাঞ্জুসার বড় ছেলে খন্দকার শামসুদ্দিন, তার ছেলে খন্দকার আবেদ শাহ, তার ছেলে আমি খন্দকার কেরামত আলী। তো এখানে পাঞ্জুসার যে মাজারটা দেখা যাচ্ছে, এই মাজারটা পূর্ব পশ্চিম, কারণ এটা উসিলা করে গেছে, কিংবদন্তিতে পরিণত হয়েছে। অনেকে বলে যে পশ্চিমে মাথা কেন, তা সেটা তো পশ্চিমা দেশেই বহু আছে, আরবে বহু মাজার এই রকমের আছে। হয়তো সেই হিসাবে অনেকে বলে যে রাতারাতি এইভাবে হয়ে গেছে, এই হয়ে গেছে। তবে আমাদের ধারণা এটা তার পীরের মাজার, এই গ্রামেই, ওই পাড়ায় হিরাস্তল্য খন্দকার হিরুষা, সেই হিসেবে হয়তো ওনার আসে। ওনার জন্ম হলো 1851 সালে 1 বৈশাখ, এবং
ওনার মৃত্যু হলো 1914-তে 28শে শ্রাবণ। এইভাবে ওনার জীবৎকাল করে গেছে। আমাদের দাদা খন্দকার শামসুদ্দিন, আমার বাবা খন্দকার আবদ শাহ, আমি তার ছেলে খন্দকার কেরামত আলী। এইভাবে আমরা পীরের সিলসিলা ধরে এইভাবে চলছি। ফকির আমাদের যে সুফিজম, এটাই আসল ফকিরি। এর ভিতর দিয়ে আমরা চলি। আমাদের নিয়ম মতো আমরা যে সরাসরিও সব কিছুই মেনে চলি। এইভাবে আমাদের বংশ পরম্পরা চলে আসছে। যাই হোক, অনেক ধন্যবাদ। এনারা আসছেন মিরপুর থেকে কুষ্টিয়া, ওনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুক, আমি দোয়া করি। এর মধ্যে একটা জিনিস আমার জানার আগ্রহ, যেটা বললেন যে পূব পশ্চিমে যে মাজারটা করেছে, এটা কি গুরুজি কি নিজেই বলে গেছিলেন নাকি কেউ? হ্যাঁ, ধন্যবাদ। ওনার পশ্চিমের যে মাজার, আমি এর আগেও বলেছি, এইটা ওনার পাঞ্জুসা নিজেই ওসিলা করে গেছিলেন ভক্তবিন্দুকে এবং ওনার পুত্র খন্দকার শামসুদ্দিনকে, বড় পুত্র। তো সেই হিসাবেই করতে যায়, কিন্তু সরাসরিও তো অনেক সময় বাধার সৃষ্টি করে যে এটা গর্হিত কাজ, এটা শরিয়া বিরোধী। সেই হিসাবে অনেকের সেই উত্তর দক্ষিণ করেই করতে যায়, কিন্তু তা হয় না। যারা কুদাল দিয়ে এটা কাটতে যায়, হাতে বাধা হয়, হাত আর ওঠে না। বিভিন্ন এরকমের অনেক কায়দা হয়ে যায়, বেকায়দা হয়ে যায়, যার কারণে পূর্ববর্তীতে আবার তারা ঘুরাইয়ে ওই পশ্চিমে মাথা পশ্চিম শিয়রি করে ওনার কবরস্থ করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেটা দেখছেন এটা হচ্ছে উজান গ্রাম বাতাসি পার্ক। যদিও পার্কটা নতুন হয়েছে, দর্শনার্থীদের আবির্ভাব বেশ চোখে পড়ার মতো। এখন অন্ধকার হয়ে আসছে। উজান গ্রাম বাতাসি পার্কের ভিতরের দৃশ্য। এটা ট্রেন, দর্শনার্থীরা বসে এর উপরে আনন্দ উপভোগ করেন। অন্ধকার হয়ে গেছে। এই জায়গাটা তোলেন, এই জায়গাটা তোলেন। এই মাছ করে জানো আচ্ছা, হ্যাঁ, অন্ধকার কোনো রকম ভালো হবে না।